গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেপালবাবুর কুঠিতে প্রবেশ করিলাম। বাহিরের ঘরে তক্তপোষের উপর একটি অর্ধরঙ্গ বৃদ্ধ থাবা গাড়িয়া বসিয়া আছেন। তাহার সম্মুখে দাবার ছক, ছকের উপর কয়েকটি ঘুঁটি সাজানো রহিয়াছে। বৃদ্ধ একাগ্র দৃষ্টিতে সেই দিকে চাহিয়া আছেন। সেই যে ইংরেজি খবরের কাগজে দাবা খেলার ধারাবাহিক হয়, সাদা ঘুঁটি প্রথমে চাল দিবে এবং ৩ চালে মাত করিবে, বোধহয় সেই জাতীয় ধাঁধার সমাধান করিতেছেন। আমরা দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইলাম, কিন্তু তিনি জানিতে পারিলেন না। নিশানাথবাবু আমাদের দিকে চাহিয়া একটু হাসিলেন। বুঝিলাম ইনি বোমারু অধ্যাপক নেপাল গুপ্ত। নেপালবাবু বয়সে নিশানাথের সমসময়, কিন্তু গুন্ডার মতো চেহারা। গায়ের রং তামাটে কালো, মুখের একটা পাশ পুড়িয়া ঝামার মতো কর্কশ ও সচ্ছিদ্র হইয়া গিয়াছে। বোধ করি বোমা বিস্ফোরণের চিহ্ন। তাহার মুখখানা স্বাভাবিক অবস্থায় হয়তো এতটা ভয়াবহ ছিল না, কিন্তু এখন দেখিলে বুক গুড়গুড় করিয়া ওঠে। নিশানাথ ডাকিলেন, কি হচ্ছে প্রফেসর? নেপালবাবু দাবার ছক হইতে চোখ তুলিলেন। তখন তার চোখ দেখিয়া আরও ভয় পাইয়া গেলাম। চোখ দুটো আকারে হাঁসের ডিমের মতো এবং মনির চারপাশে রক্ত যেন জমাট হইয়া আছে, দৃষ্টি বাঘের মতো উগ্র। তিনি হেরে গলায় জিজ্ঞাসা করিলেন, নিশানাথ নাকি? এসো, সঙ্গে এরা কারা? দেখিলাম নেপালবাবু আশ্রয়দাতার সঙ্গে সমকক্ষের মতো কথা বলেন, এমনকি কণ্ঠস্বরে একটু মুরব্বিয়ানার ভাবও প্রকাশ পায়। আমরা ঘরে প্রবেশ করিলাম। নেপালবাবু শিষ্টতার নিদর্শন স্বরূপ হাঁটুর দুটির উপর কেবল একটু কাপড় টানিয়া দিলেন। নিশানাথ বলিলেন, এরা কলকাতা থেকে বাগান দেখতে এসছেন। নেপালবাবুর গলায় অবজ্ঞাসূচক একটি শব্দ হইল। তিনি বলিলেন, বাগানে দেখবার মতো কি আছে তোমার? আমার সার যদি লাগাতে তাহলে বটে দেখবার মতো হতো। নিশানাথ বললেন, তোমার সার লাগালে আমার বাগান মরুভূমি হয়ে যেত। নেপালবাবু গরম স্বরে বললেন, দেখো নিশানাথ, তুমি যা বোঝো না তা নিয়ে তর্ক করবে না। সয়েল কেমিস্ট্রি তুমি কি জানো হে? পেঁপে গাছগুলো মরে গেল তার কারণ সারের মাত্রা বেশি হয়ে গিয়েছিল। তোমার মানেগুলি তো সব উল্লুক। বলি একটা আটপড়া বর্মা চুরুট তক্তপোষ হইতে তুলিয়া লইয়া বজ্রদন্তে কামড়াইয়া ধরিলেন। নিশানাথ বললেন, সে যাক, এখন নতুন গবেষণা কি হচ্ছে? নেপালবাবু চুরুট ধরাইতে ধরাইতে বললেন, তামাক নিয়ে এক্সপেরিমেন্ট আরম্ভ করেছি। এবার কি মানুষ মারবে নাকি? নেপালবাবু চোখ পাকাইয়া বললেন, মানুষ মারল? নিশানাথ, তোমার বুদ্ধিটা একেবারে সেকেলে। জ্ঞান বিজ্ঞানের ধার দিয়েও যায় না। বিজ্ঞানের কৌশল বিশ্ব অমৃত হয়, বুঝেছ? ঠোঁটের কোণে গোপন হাসি লইয়া নিশানাথ বললেন, তামাক থেকে যখন অমৃত বেরোবে তখন তোমাকে কিন্তু প্রথম থেকে দেখতে হবে। এখন যাই, বেলা বাড়ছে। এদের বাকি বাগানটা দেখিয়ে বাড়ি ফিরব। হ্যাঁ, ভালো কথা, মুকুলের নাকি মাথা ধরেছে। নেপালবাবু উত্তর দিবার পূর্বে ঘন ঘন চুরুট টানিয়া ঘরের বাতাস কটু করিয়া তুলিলেন। শেষে বললেন, মুকুলের মাথা? কি জানি ধরেছে বলে। অবহেলা করে এই তুচ্ছ প্রসঙ্গ শেষ করিয়া বললেন, অবৈজ্ঞানিক লেম্যান হলেও তোমাদের জানা উচিত যে নতুন ওষুধ প্রথম ইতর প্রাণীর ওপর পরীক্ষা করে দেখতে হয়, যেমন ইঁদুর, গিনিপিগ। তাদের ওপর যখন ফল ভালো হয় তখন মানুষের ওপর পরীক্ষা করতে হয়। কিন্তু মানুষের উপর ফল যদি মারাত্মক হয়, এমন মানুষের ওপর পরীক্ষা করতে হয় যার মূল্যেও ক্ষতি নেই। অনেক অপদার্থ লোক আছে যারা মূলেই পৃথিবীর মঙ্গল। তা আছে। অর্থপূর্ণভাবে এই কথা বলিয়া নিশানাথ দ্বারের দিকে চলিলেন। কিন্তু ব্যোমকেশের বোধে এত শীঘ্র যাইবার ইচ্ছা ছিল না। সে নেপালবাবুকে জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ভালো দাবা খেলেন? এতক্ষণে নেপালবাবু ব্যোমকেশকে ভালো করিয়া লক্ষ্য করিলেন। ব্যাঘ্র চক্ষে চাহিয়া বলিলেন, আপনি জানেন দাবা খেলতে? ব্যোমকেশ সবিনয়ে বলিল, সামান্যই জান। নেপালবাবু ছকের ওপর ঘুঁটি সাজিতে সেইতে বললেন, আসুন তাহলে এক হাত খেলা খেলা হয়ে যাক। নিশানাথ বললেন, আরে না না, এখন দাবায় বসলে 2 ঘন্টাতেও খেলা শেষ হবে না। নেপালবাবু বললেন, 10 মিনিটেও শেষ হয়ে যেতে পারে, আসুন। ব্যোমকেশ আমাদের দিকে একবার চোখের ইশারা করিয়া খেলায় বসিয়া গেল। মুহূর্ত মধ্যে দুজনের আর বাহ্যজ্ঞান রহিল না। নিশানাথ খাটো গলায় বললেন, নেপাল খেলার লোক পায় না, আজ একজনকে ফাঁকড়েছে, সহজে ছাড়বে না, চলুন আমরাই ঘুরে আসি। বাহির হইলাম। আমরা যে উদ্দেশ্যে ঘুরিয়া বেড়াইতেছি তাহাতে ব্যোমকেশের উপস্থিতি অত্যাবশ্যক নয়, রমেনবাবুর উপস্থিতি আসল।
বাহিরে 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 আসিয়া পিছন দিকে জানলা খোলার শব্দে আমরা তিনজনে পিছু ফিরিয়া চাহিলাম। বাড়ির পাশের দিকে একটা জানলা খুলিয়া গিয়াছে এবং একটি ১৯-২০ বছরের মেয়ে রুক্ষ উৎকণ্ঠা ভরে চক্ষে আমাদের দিকে চাহিয়া আছে। আমরা ফিরিতেই সে দ্রুত জানলা বন্ধ করিয়া দিল। এক নজর দেখিয়া মনে হইল মেয়েটি দেখিতে খারাপ নয়। রং ফর্সা, কোকড়া চুল, মুখের গড়ন একটু কঠিন গোছের। রমেনবাবু স্নানুর মতো দাঁড়াইয়া এক দৃষ্টে বন্ধ জানলার দিকে তাকাইয়াছিলেন। বললেন, ও কে? নিশানাথ বললেন, মুকুল, নেপালবাবুর মেয়ে। রমেনবাবু গম্ভীর নিঃশ্বাস টানিয়া আবার সশব্দে ত্যাগ করিলেন। ওকে আগে দেখেছি, সিনেমা স্টুডিওতে দেখেছি। নিশানাথ কিছুক্ষণ অপেক্ষা করিয়া শেষে মৃদুস্বরে বললেন, কিন্তু ও সুনয়না নয়। রমেনবাবু ধীরে ধীরে মাথায় নাড়িলেন, না, বোধহয় সুনয়না নয়। রাস্তা দিয়ে চলিতে চলিতে নিশানাথবাবুকে প্রশ্ন করিলাম, আচ্ছা, নেপালবাবুরা কতদিন হলে এখানে এসেছেন? নিশানাথ বললেন, প্রায় ২ বছর, ১-৮ মাস কমও হতে পারে। মনে মনে নোট করিলাম, সুনয়না প্রায় ওই সময়ই কলিকাতা হইতে নিরুদ্দেশ হইয়াছিল। জিজ্ঞাসা করিলাম, ঠিক ঠিক সময়টা মনে নেই? নিশানাথ চিন্তা করিয়া বললেন, ২ বছর আগে বোধহয় হবে। সেটা সেটা বোধহয় জুলাই মাস। মনে আছে, আমার স্ত্রী লেখাপড়া ছেড়ে দেওয়ার ২-৩ দিন পরেই ওরা এসেছিল। আপনার স্ত্রী লেখাপড়া? আমার স্ত্রীর মাঝে লেখাপড়া আর বিলিতি আদব কায়দা শেখবার শখ হয়েছিল। মাস আষ্টেক দ মাস আষ্টেক নিয়মিত কলকাতায় যাতায়াত করছিলেন। একটা বিলিতি মেয়ে স্কুলে ভর্তিও হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পোষালো না। উনি স্কুল ছেড়ে দিয়ে বাড়ি এসে বসবার ২-৩ দিন পরেই নেপালবাবু মুকুলকে নিয়ে এসে উপস্থিত হলেন। সংবাদটি হজম করিয়া পূর্ব প্রসঙ্গে ফিরিয়া গেলাম। নেপালবাবু কলোনির কোন কাজ করেন? নিশানাথ অম্লতিক্ত হাসিলেন। বৈজ্ঞানিক গবেষণা করেন, দাবা খেলেন, আর সব কাজে আমার খুঁত ধরেন। আপনার খুঁত ধরেন? হ্যাঁ, আমি যেভাবে কলোনির কাজ চালাই ওর সেটা পছন্দ নয়। ওর বিশ্বাস, ওর হাতে পরিচালনার ভার দিলে ঢের ভালো হতো। উনি তাহলে কোনো কাজই করেন না? একটু নীরব থাকিয়া একটু নীরব থাকিয়া নিশানাথ বললেন, মুকুল খুব কাজের মেয়ে। মুকুল কাজের মেয়ে হইতে পারে, ইটার নৈষ্কর্ম সে নিজের পরিশ্রম দিয়ে পুরাইয়া দেয়। কিন্তু আমরা আসিব শুনিয়া তার মাথা ধরিল কেন? এবং জানলা দিয়া ঢুকাইয়া আমাদের পর্যবেক্ষণ করিবার তাৎপর্যটাই বা কি? মোড়ের কাছে আসিয়া পৌঁছিলাম। সামনে পিছনে রাস্তা চলিয়া গিয়াছে। রাস্তার ধারে দূরে দূরে কয়েকটি কুঠি। কুঠিগুলির ব্যবধানস্থল পূর্ণ করিয়া রাখিয়াছে গোলাপ এবং অন্যান্য ফুলের গাছ। প্রচুর জলসিঞ্চন সত্ত্বেও ফুল গাছগুলি মুহ্যমান। মোড়ের উপর দাঁড়াইয়া নিশানাথ পিছনের কুঠির দিকে আঙুল দেখাইয়া বলিলেন, সব শেষের কুঠিতে রসিক থাকে, আর এদিকের কুঠিতে বজ্রদাস। ওই যে বজ্রদাস বারান্দায় বসে কি যেন করছে। তিনি সেই দিকে আগাইয়া গেলেন। কি হে বজ্রদাস, কি করছে? কুঠির বারান্দায় একটি প্রবীণ ব্যক্তি মাটিতে বসিয়া একটা হামানদিস্তা ২ পায়ে ধরিয়া কিছু কুটিতেছিলেন। বেঁটে গোলগাল লোকটি, মাথায় পাকা চুলের বাবরি, গলায় কণ্ঠি, কপালে হরিচন্দনের তিলক। নিশানাথের গলা শুনিয়া তিনি সধম্মমে উঠিয়া দাঁড়াইলেন এবং হাস্যমুখে বললেন, একটা গরু রুগিয়েছে, তার জন্য জোলাপ তৈরি করছি। নিমের পাতা, তিলের খোল আর এন্ডির বিচি। বেশ বেশ, যদি পারো প্রফেসর গুপ্তকে একটু খাইয়ে দিও, উপকার হবে, বলিয়া নিশানাথ ফিরিয়া চলিলেন। বৈষ্ণব ব্রজদাস মিটিমিটি হাসিতে হাসিতে দাঁড়াইয়াই রহিল। তার চক্ষু দুটি কিন্তু বৈষ্ণবোচিত ভাবাবেশে ঢুলু ঢুলু নয়, বেশ সজাগ এবং সতর্ক। ২ জন আগন্তুককে দেখিয়া তাহার চক্ষে যে জিজ্ঞাসা জাগিয়া উঠিল, তাহা তিনি মুখে প্রকাশ করিলেন না বটে, কিন্তু যাই হোক, নিশানাথও পরিচয় দিলেন না। ফিরিয়া চলিতে চলিতে নিশানাথ বললেন, ব্রজদাস চিরকাল কিন্তু বৈষ্ণব ছিল না। ও বৈষ্ণব হয়ে গরু বাছুরগুলোর ভারী সুখ হয়েছে, বড় যত্ন করে, গোবর্দির কাজও শিখেছে। গোসেবা বৈষ্ণবের ধর্ম কি না? নিশানাথবাবুর কথার মধ্যে একটু শ্লেষের ছিটা ছিল। প্রশ্ন করিলাম, উনি বৈষ্ণব হওয়ার আগে কি ছিলেন? নিশানাথ বললেন, জজ সেরেস্তার কেরানি। ওকে অনেক দিন থেকেই জানি। মাইনে বেশি পেত না, কিন্তু গান বাজনা ফুর্তির দিকে ঝোঁক ছিল। সেরেস্তার কেরানিরা উপরি টাকার শিখে ইত্যাদি পেয়ে থাকে, কিন্তু ব্রজদাস একবার একটা গুরুতর দুষ্কার্য করে বসল। ঘুষ নিয়ে দপ্তর থেকে একটা জরুরি দলিল সরিয়ে ফেলল। তারপর তারপর আর কি, ধরা পড়ে গেল। ঘটনাচক্রে আমি ওকে ধরে ফেললাম। আদালতে মামলা উঠল, আমাকে সাক্ষী দিতে হলো।
বছরের জন্য ব্রজদাস শ্রীঘর গেল। ইতিমধ্যে আমি চাকরি ছেড়ে কলোনি নিয়ে পড়েছি। জেল থেকে বেরিয়ে ব্রজদাস হঠাৎ এখানে এসে উপস্থিত। দেখলাম একেবারে বদলে গেছে। জেলের লাপসি খেয়ে খাঁটি বৈষ্ণব হয়ে উঠেছে। আমি সাক্ষী দিয়ে জেলে পাঠিয়েছিলাম, সেই জন্য আমার উপর কোনো রাগ নেই, বরং কৃতজ্ঞতায় গদগদ। সেই থেকেই আছে। বললাম, বৃদ্ধা বেশ্যা তপস্বিনী। নিশানাথ একটু নীরব থাকিয়ে বললেন, ঠিক তাও নয়, ওর মনের একটা পরিবর্তন হয়েছে। আধ্যাত্মিক উন্নতির কথা বলছি না, তবে লক্ষ্য করেছি ও মিথ্যে কথা বলে না। কথা বলিতে বলিতে আমরা একটা কুঠির সম্মুখে আসিয়া পৌঁছিলাম। শুনিতে পাইলাম কুঠির ভিতর হইতে মৃদু সেতারের আওয়াজ আসিতেছে। আমার সপ্রশ্ন দৃষ্টির উত্তরে নিশানাথ বলিলেন, ডাক্তার ভুজঙ্গধর, ওর সেতারের শখ আছে। রমেনবাবু একাগ্র মনে শুনিয়া বললেন, খাসাহার গৌর সারং বাজাচ্ছেন। ডাক্তার ভুজঙ্গধর বোধহয় জানলা দিয়ে আমাদের দেখিতে পাইয়াছিলেন। সেতারের বাজনা থামিয়া গেল। তিনি বারান্দায় আসিয়া দাঁড়াইলেন। বললেন, এ কি মিস্টার সেন, রোদ্দুরে দাঁড়িয়ে কেন? রোদ লাগিয়ে ব্লাড প্রেশার কি বাড়াতে চান নাকি? ডাক্তার ভুজঙ্গধরের বয়স আন্দাজ 40, দৃঢ় শরীর, ধারালো মুখ, মুখের ভাব একটু ব্যঙ্গ, বঙ্কিম, যেন বুদ্ধির ধার সিধা পথে যাইতে না পাইয়া বিদ্রুপের বাঁকা পথ ধরিয়াছে। নিশানাথ বললেন, এদের বাগান দেখাচ্ছি। ডাক্তার বললেন, বাগান দেখাবার এই সময় বটে, তিনজনই সর্দিকর্মী হবে, তখন হাতা সামলাতে হবে এই নাম কাটা ডাক্তারকে। না, আমরা এক্ষুনি ফিরবো, কেবল বনলক্ষ্মীকে একবার দেখে যাব। ডাক্তার বাঁকা হাসিয়া বললেন, কেন বলুন দেখি? বনলক্ষ্মী বুঝি আপনাদের বাগানের একটি দর্শনীয় বস্তু, তাই এদের দেখাতে চান? নিশানাথ সংক্ষেপে বলিলেন, সেই জন্য নয়, অন্য দরকার আছে। ও, তাই বলুন। তা ওকে ঘরেই পাবেন বোধ হয়। এত রোদ্দুরে সে বেরুবে না। ননির অঙ্গ যদি গলে যায়। ডাক্তার, তুমি বনলক্ষ্মীকে দেখতে পারো না কেন বলো দেখি? ডাক্তার একটু জোর করিয়া হাসিলেন। আপনারাই সকলেই তাকে দেখতে পারেন, আমি দেখতে না পারলেও কোনো ক্ষতি নেই। সে যাক, আপনার আবার রক্তদান করবার সময় হলো। আজ বিকেলে আসবো নাকি ইঞ্জেকশনের পিচকিরি নিয়ে? এখনো দরকার বোধ করছি না, বলিয়া নিশানাথ চলিতে আরম্ভ করিলেন। জিজ্ঞাসা করিলাম, রক্তদানের কথা কি বললেন ডাক্তার? নিশানাথ বললেন, ব্লাড প্রেশারের জন্য আমি ওষুধ বিশেষ খাই না। খুব একটা রক্তের চাপ বাড়লে ডাক্তার এসে সিরিঞ্জ দিয়ে খানিকটা রক্ত বার করে দেয়, সেই কথাই বলছিল। প্রায় মাসখানেক রক্ত বার করা হয়নি। এই সময় ব্যোমকেশ পিছনিতে আসিয়া আমাদের সঙ্গে যোগ দিল। নিশানাথ অবাক হইয়া বললেন, এ কি, এরই মধ্যে খেলা শেষ হয়ে গেল? ব্যোমকেশের মুখ বিমর্ষ। সে বলিল, নিপালবাবু লোকটি অতি ধূর্ত এবং ধরিবাদ। কি হয়েছে কি, কোন দিক দিয়ে আক্রমণ করছে কিছুই বুঝতে দিল না। তারপর যখন বুঝলাম, তখন আর উপায় নেই, মাঠ হয়ে গেলাম। আমরা হাসিলাম। ব্যোমকেশ বলিল, হাসি নয়, নেপালবাবুকে দেখে মনে হয় হোটকা, কিন্তু আসলে একটি বিচ্ছু। আমরা আবার হাসিলাম। ব্যোমকেশ তখন এই অরুচিকর প্রসঙ্গ পাল্টাইবার জন্য বলিল, পিছনের কুঠির বারান্দায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, উনি কে? উনি ভূতপূর্ব ডাক্তার ভুজঙ্গধর দাস। উনি এখানে কতদিন আছেন? প্রায় বছর চারেক হতে চলল। বরাবর এইখানেই আছেন? হ্যাঁ, মাঝে মাঝে 2-4 দিনের জন্য ডুব মারেন, আবার ফিরে আসেন। কোথায় যান তা জানি না, কখনো জিজ্ঞেসও করিনি, উনিও বলেননি। এতক্ষণে আমরা বনলক্ষ্মীর কুটিরের সামনে উপস্থিত হইলাম। ইহার পর কলোনির সম্মুখভাগে কেবল একটি কুঠি, সেটি বিজয়ের। আমাদের উদ্যান পরিক্রমা প্রায় সম্পূর্ণ হইয়া আসিয়াছে। নিশানাথবাবুর বারান্দার দিকে পা বাড়াইয়া দাঁড়াইয়া পড়লুম। ভিতর হইতে একটি মেয়ে বাহির হইয়া আসিতেছে। তাহার বাম বাহুর উপর কোঁচকানো শাড়ি এবং গামছা, মাথার চুল খোলা। সহসা আমাদের দেখিয়া সে একটু জড়সড়ভাবে দাঁড়াইল এবং ডান কাঁধের উপর কাপড় টাঙিয়া দিল। দেখিয়া বুঝিতে বিলম্ব হয় না যে সে স্নান করিতে যাইতেছে। নিশানাথবাবু একটু অপ্রতিভ হইয়া সেই কথাই বললেন, বনলক্ষ্মী, তুমি স্নান করতে যাচ্ছ? আজ এত দেরি যে? বনলক্ষ্মী মুখ নিচু করিয়া বলিল, অনেক সেলাই বাকি পড়ে গিয়েছিল কাকাবাবু, আর সব শেষ করলুম। নিশানাথ আমাদের বললেন, বনলক্ষ্মী হচ্ছে আমাদের দর্জিখানার পরিচারিকা। পরনের সব জামা কাপড় ওই সেলাই করে। আচ্ছা, আমরা যাচ্ছি বনলক্ষ্মী, তোমাকে শুধু বলতে এসেছিলাম, মুকুলের মাথা ধরেছে, সে রাঁধতে পারবে না। দময়ন্তী একা রান্না হামশিম খাচ্ছেন, তুমি যদি একটু সাহায্য করো তাহলে ভালো হয়। উমা, এতক্ষণ জানতে পারিনি। বনলক্ষ্মী কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া দ্রুত আমাদের সামনে দিয়ে বাহির হইয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল।